মিনাসান কন্নিচিওয়া। আজ আমরা জানব সাবজেক্ট মার্কার গা এর বিষয় আর সাধারণ কিছু ক্রিয়াপদ শিখব। তাহলে শুরু করা যাক। জাপানি ভাষায় দুটি সাবজেক্ট মার্কার রয়েছে। এরা বাক্যের উদ্দেশ্য বা কর্তার পরে বসে। একটি মার্কার ওয়া এর বিষয়ে আপনারা আগেই জেনে গেছেন। এবার অপর মার্কার গা এর বিষয়ে আমরা জানব। ওয়া আর গা কিন্তু একে অপরের বিকল্প নয়, মানে এদের অদল বদল করে লেখা যায় না। কোন ক্ষেত্রে ওয়া লিখতে হয় আর কোন ক্ষেত্রে গা, সেটা এখনই জেনে যাব। সহজ করে বললে, বাক্যটি কোন বিষয় বা কার বিষয় তা ওয়া দিয়ে নির্দেশ করা হয়, আর কে বা কি বাক্যের ক্রিয়াটি করছে তা গা দিয়ে বোঝানো হয়। যেমন ধরুন, আমি জাপানি শিখছি। এখানে আমির সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই এই বাক্যটি কে শিখছে সেই প্রশ্নের উত্তর নয়, বরং আমি কি শিখছি মানে জাপানি শব্দের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এখানে আমির পরে ওয়া বসবে। যদি এখানে কেউ প্রশ্ন করত কে জাপানি শিখছে, তখন তার উত্তরে যদি বলতাম আমি শিখছি, তাহলে এই আমির পরে গা লিখতে হতো। একটু একটু বোঝা যাচ্ছে? আরেকটা বাক্য দেখুন, এটা আমার বই। তো এই বাক্যটি জাপানিতে হবে কোরে ওয়া ওয়াতাশি নো হন দেসু। এখানে করে হচ্ছে বাক্যের উদ্দেশ্য, তাই তারপরে ওয়া বসছে। এবার ওয়া এর জায়গায় যদি গা লিখি তাহলে কি হবে? তখন বাক্যের মানেটাই পাল্টে যাবে। ওয়া লিখে মূলত বাক্যের বিধেয়র উপর জোর দেওয়া হয়, আর গা জোর দেয় উদ্দেশ্যের উপর। মানে কোরে গা ওয়াতাশি নো হন দেসু কে বাংলায় বলা যাবে এটাই আমার বই। আরেকটি উদাহরণ দেখি। ওখানে একটা বিড়াল ছিল, বিড়ালটা সেখানে বসেছিল। এই দুটি বাক্যকে কোন কোন প্রশ্নের উত্তর হিসেবে লিখতে পারি? প্রথমটা হচ্ছে ওখানে কি ছিল, আর দ্বিতীয় বাক্যটা বিড়ালটা সেখানে কি করছিল, তাই তো? কারণ দ্বিতীয় বাক্যের বিড়ালের সাথে আমাদের প্রথম বাক্যেই পরিচয় হয়ে গেছে। এক্ষেত্রে প্রথম বাক্যে বিড়ালের সাথে প্রথমবার পরিচয় হচ্ছে, তাই বিড়ালের পরে গা বসবে। আর দ্বিতীয় বাক্যে পূর্ব পরিচিত বিড়ালটির ব্যাপারে আমরা নতুন তথ্য পাচ্ছি, তাই এখানে বিড়ালের পরে ওয়া বসবে। স্রেফ এটুকু মনে রাখবেন যে গল্পের চরিত্রের সাথে প্রথমবার পরিচয় করানোর সময় গা ব্যবহার করব, আর তারপর থেকে তার বিষয়ে যখনই কথা বলবো তখন ওয়া ব্যবহার করব। সব মিলিয়ে ওয়া বাক্যের বিষয় নির্দেশ করে, আর গা বাক্যের মাধ্যমে কে কি ইত্যাদি প্রশ্নের উত্তরটাকে নির্দেশ করে। ওয়া বিধেয়র ওপর জোর দেয়, গা বাক্যের উদ্দেশ্যের ওপর জোর দেয়। ওয়া জানা বিষয় নিয়ে কথা বলার সময় ব্যবহার করা হয়, আর গা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার সময় ব্যবহার করা হয়। এরপর থেকে ওয়া আর গা দুটো মার্কারই আমরা প্রচুর ব্যবহার করব, তাই এখন বুঝতে একটু অসুবিধা হলেও কোনো সমস্যা নেই। আস্তে আস্তে এদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা দুটি ক্রিয়াপদ দেখব। প্রথম হচ্ছে যাওয়া। যাওয়াকে জাপানিতে বলা হয় ইকিমাস। ইকিমাস, ইকিমাস। আমি যাই, ওয়াতাশি ওয়া ইকিমাস, ওয়াতাশি ওয়া ইকিমাস। আশাকে কি বলা হয় জাপানিতে? আশা হচ্ছে কিমাস, কিমাস। আমি আসি,
ওয়াতাশি ওয়া কিমাস, ওয়াতাশি ওয়া কিমাস। জাপানি বাক্যের বিন্যাস বাংলার মতোই হয়, মানে কর্তা, এরপর কর্ম, এরপর ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াপদগুলি সবসময় বাক্যের শেষে বসবে। যে কোনো শব্দের শেষে মাস থাকলেই বুঝবেন সেটা ক্রিয়াপদ। তোমোদাচি তো ইশোনি শাসিন ও তোরিমাস। এই বাক্যের অনেক শব্দই আপনাদের জানা নেই, তবে বাক্যের একেবারে শেষে মাস দেওয়া যে শব্দটা দেখতে পাচ্ছেন, তোরিমাস, ওটাই হলো বাক্যের ক্রিয়াপদ। জাপানি ভাষায় পুরুষের ওপর ক্রিয়াপদ নির্ভর করে না, মানে আমি, তুমি, সে সবার ক্ষেত্রে ক্রিয়াপদ একই হয়। তাহলে তুমি যাও কি হবে? আনাতা ওয়া ইকিমাস, আনাতা ওয়া ইকিমাস। সে আসে, কারে ওয়া কিমাস, কারে ওয়া কিমাস। তাহলে যাই, যাও, যায় সবই হবে ইকিমাস। অন্যদিকে বাংলা ভাষার মতো জাপানি ভাষাতেও লিঙ্গের প্রভেদে ক্রিয়াপদে কোনো পার্থক্য হয় না, মানে রাজু যায়, রিয়া যায় আর রাজহাঁস যায়, সবার ক্ষেত্রেই এই ইকিমাসে লিখতে হবে। কত সহজ ভাষা দেখছেন? তাও কোথাও বোঝার অসুবিধে হলে ভয় পাবেন না, বরং কমেন্টে লিখে জানান কি বুঝতে পারছেন না। পরে আমরা আবার সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। সব শেষে এই বাক্যটা দেখি। কে যায়? দারেগা ইকিমাসকা, দারেগা ইকিমাসকা। এখানে গা কেন বলছি বোঝা যাচ্ছে তো? দারে বা কে কখনোই বাক্যের বিষয় বা প্রসঙ্গ হতে পারে না, বরং যাচ্ছে কে সেটা জানার ওপর জোর দেওয়া হচ্ছে, তাই এখানে গা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা একটি নির্দেশক শব্দ বা পার্টিকেল নি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।